সেভেন্থ পে কমিশনের টার্মস অফ রেফারেন্স ফোকাস সরকারি কর্মচারীদের বেতন, ডিএ, ফিটমেন্ট ফ্যাক্টর, এইচআরএ সহ কী কী বিষয় থাকছে। নমস্কার, আপনারা দেখছেন আপডেট মাস্টার। যারা ফেসবুক থেকে দেখছেন আমাদেরকে ফলো করুন, যারা ইউটিউব থেকে দেখছেন আমাদেরকে সাবস্ক্রাইব করে রাখুন। আজকের ভিডিওটি পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ সামনে এসছে সেভেন্থ স্টেট পে কমিশন ওয়েস্ট বেঙ্গলের টার্মস অফ রেফারেন্স বা টিওআর এর বিষয়গুলি বিস্তারিতভাবে। এই মুহূর্তে বেতন কাঠামো, মিনিমাম পে মেট্রিক্স, অ্যানুয়াল ইনক্রিমেন্ট, সেন্ট্রাল পে কমিশনের সঙ্গে পে লেভেলের সমতা, ডিআরএস অ্যালাউন্স বা ডিএ, ফিটমেন্ট ফ্যাক্টর, এইচআরএ, চিলড্রেন এডুকেশন অ্যালাউন্স, প্রমোশন, পেনশন, কেরিয়ার অ্যাডভান্সমেন্ট স্কিম, হেলথ স্কিম সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কী কী পরীক্ষা ও সুপারিশের কথা বলা হয়েছে তার উল্লেখ রয়েছে। তবে শুরুতে একটি বিষয় পরিষ্কার করে দিই, এগুলির টার্মস অফ রেফারেন্স অর্থাৎ কমিশন কোন কোন বিষয় পরীক্ষা বিবেচনা করবে তার কাঠামো, এগুলি এখনই চূড়ান্ত বেতন বৃদ্ধি বা চূড়ান্ত সরকারি সিদ্ধান্ত হিসেবে ধরে নেওয়া ঠিক হবে না। তো প্রথমেই বলে রাখি একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেভেন্থ স্টেট পে কমিশন। তো একটি নথি পাবলিশের নথিটা আমরা স্ক্রিনে দিয়ে দিলাম। তো অ্যাকচুয়ালি এই নথিতে এইট পে কমিশন অর্থাৎ এইট সেন্ট্রাল পে কমিশনের প্রেক্ষাপটে পশ্চিমবঙ্গের সেভেন্থ পে কমিশনের গঠনের বিষয়ে ইন প্রিন্সিপাল অ্যাপ্রুভেল রাজ্য মন্ত্রিসভায় 18 মে 2026 তারিখে অনুমোদিত হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। এই পে কমিশনের উদ্দেশ্যের মধ্যে রয়েছে বর্তমান মূল্যবৃদ্ধির বাস্তবতা বিবেচনা করা, কর্মচারীদের এমএলুমেন্টস বা বেতন ভাতার ক্ষেত্রে রিলিফ মেকানিজম তৈরি করা এবং স্টেট গভর্নমেন্ট সার্ভিসেসের বিভিন্ন পে অ্যানোমালি বা অসামঞ্জস্যকে সিস্টেমাইজ করা। মিনিমাম পে এবং পে ম্যাট্রিক্স নিয়ে কী বলা হয়েছে? টার্মস অফ রেফারেন্সের প্রথম বড় বিষয় হচ্ছে মিনিমাম ওয়েজ এবং পে ম্যাট্রিক্স আর্কিটেকচার। এখানে বলা হয়েছে রাজ্য সরকারি কর্মচারীদের বর্তমান পে স্ট্রাকচার, অ্যালাওয়েন্স, পেনশন, গ্র্যাচুইটি, অন্যান্য রিটায়ারমেন্ট বেনিফিট, টার্মিনাল বেনিফিট ইত্যাদি পরীক্ষা করা হবে এবং মিনিমাম পে ও লিভিং ওয়েজ পুনর্নির্ধারণ বিষয়টি বিবেচনা করা হবে। তো এখানে দুটি বিষয় পরিবর্তনের কথা কিন্তু এখানে বলা হয়েছে। প্রথমত, ফ্যামিলি ইউনিটের ক্ষেত্রে আগে 3.5 জনের পরিবর্তে 5 সদস্যের ফ্যামিলি ইউনিট বিবেচনা করার কথা বলা হয়েছে। দ্বিতীয়ত, মিনিমাম পে নির্ধারণের ক্ষেত্রে 3490 ক্যালোরিজ নিউট্রিশন রিকোয়ারমেন্ট বিবেচনা করার কথা বলা হয়েছে। এই নথিতে বলা হয়েছে এটি ICMR এর রেকমেন্ডেড নিউট্রিশনাল রিকোয়ারমেন্টের ভিত্তিতে বিবেচনা করার কথা, যেখানে আগের পে কমিশনে 1957 সালে ডক্টর ওয়ালেস এর 2700 ক্যালোরি বেঞ্চমার্ক ব্যবহারের উল্লেখ কিন্তু রয়েছে। অ্যানুয়াল ইনক্রিমেন্ট 3 থেকে 5%, এই ব্যাপারটা নিয়ে তাহলে কী আছে নথিতে? এটি সম্ভবত এই নথির অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। বর্তমানে যে 3% ইনক্রিমেন্টের কাঠামো রয়েছে সেটিকে পর্যালোচনা করে কমপক্ষে 5% অ্যানুয়াল ইনক্রিমেন্ট করার বিষয়টি পরীক্ষা করার কথা বলা হয়েছে। অর্থাৎ এখানে সরাসরি কিন্তু বলা হচ্ছে না যে আগামী দিন থেকে প্রত্যেক কর্মচারী 5% ইনক্রিমেন্ট পাবেন, বরং পে কমিশনের কাছে 3 থেকে 5% করার বিষয়টি পরীক্ষা ও বিবেচনার জন্য রাখা হয়েছে এবং সেই অনুযায়ী নতুন পে ম্যাট্রিক্স তৈরি করার কথা বলা হয়েছে। তাহলে সেন্ট্রাল গভর্নমেন্টের সঙ্গে পে লেভেলের যে প্যারিটি, সেটা তাহলে কি? পরবর্তী গুরুত্বপূর্ণ যেটা বিষয় সেটা হচ্ছে সেন্ট্রাল পে কমিশনের সঙ্গে পে লেভেলের সমতা বা প্যারিটি। টার্মস অফ রেফারেন্স বা TOR এ বলা হয়েছে সেন্ট্রাল পে কমিশনের পে লেভেল এবং ওয়েস্ট বেঙ্গল স্টেট পে কমিশনের পে লেভেলের মধ্যে প্যারিটি বা ইকুইভ্যালেন্সি পরীক্ষা করা হবে। উদ্দেশ্য হচ্ছে অল ইন্ডিয়া ইকুইভ্যালেন্সি তৈরি করা এবং পে লেভেলের বিভিন্ন অসামঞ্জস্যের কারণে যে লিটিগেশন বা আইনি জটিলতা তৈরি হয় তা কমানোর চেষ্টা করা এবং এক্ষেত্রে নন ভায়াবল পে লেভেল মার্জ করার বিষয়টিও কিন্তু উল্লেখ করা হয়েছে। তো ডিএ নিয়ে এবার কি বড় বিষয় উঠে এসেছে এখানে। এবার আসি ডিয়ারনেস অ্যালাউন্স বা ডিএতে। তো আপনারা অনেকেই জানেন ডিএ নিয়ে কিন্তু অনেক মামলা হয়েছে অতীতে এবং সেই ব্যাপার নিয়ে আমরা আপডেটও দিয়েছি। তো টার্মস অফ রেফারেন্সের ডিএর ডেফিনেশন এবং ক্যালকুলেশনের ক্ষেত্রে AICPI আর CPI-IWর সঙ্গে সম্পর্কিত কাঠামো পরীক্ষা করার কথা বলা হয়েছে এবং ডিএর ডিসবার্সমেন্টের ক্ষেত্রে ডিসক্রিমিনেশন ও বৈষম্য দূর করার বিষয়টি কিন্তু উল্লেখ করা হয়েছে। সবথেকে গুরুত্বপূর্ণ হবে AICPI ভিত্তিতে ডিয়ারনেস অ্যালাউন্সের যে স্ট্যান্ডিং অর্ডার, অর্থাৎ এই স্ট্যান্ডিং অর্ডার সুপারিশের বিষয়টি TOR-এ রাখা হয়েছে। অর্থাৎ ডিএর ক্ষেত্রে একটি নিয়মতান্ত্রিক ও নির্দিষ্ট মেকানিজম তৈরি বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপর আসে আমরা পরের গুরুত্বপূর্ণ ব্যাপারে, সেটা হচ্ছে সেভেন্থ পে কমিশনের ইফেক্টিভ ডেট এবং ফিটমেন্ট ফ্যাক্টর, যেটার জন্য আপনারা ওয়েট করছেন। তো এটা সবথেকে গুরুত্বপূর্ণ একটা জায়গা। টার্মস অফ রেফারেন্সে বলা হয়েছে সেভেন্থ পে কমিশনের ইফেক্ট 1/1/2026 থেকে অ্যাকচুয়ালি নট নোশনালি দেওয়ার বিষয়টি পরীক্ষা করা হবে। অর্থাৎ এছাড়া
100% ডিএ মার্জারের পরে বেসিক পের সঙ্গে সম্পর্কিত আইডেন্টিক্যাল ফিটমেন্ট ফ্যাক্টর বিবেচনা করার কথা বলা হয়েছে এই পে অর্থাৎ 8 সেন্ট্রাল পে কমিশনের প্রেক্ষাপটে। তবে এখানে গুরুত্বপূর্ণ সতর্কতা, কত ফিটমেন্ট ফ্যাক্টর হবে সেটি এই টিওআরে নির্দিষ্ট করে দেওয়া হয়নি, অর্থাৎ 2.57, 2.86 বা 3.00 বা অন্য কোনো নির্দিষ্ট ফিটমেন্ট ফ্যাক্টর যেটা এখনই চূড়ান্ত হয়েছে এমন কথা এই নথি থেকে বলা যাবে না। আপনার কি মনে করেন কত হতে পারে? তো এইচআরএ বা হাউস রেন্ট অ্যালাউন্স নিয়ে কী বলা হয়েছে? হাউস রেন্ট অ্যালাউন্স বা এইচআরের ক্ষেত্রে বিষয় এতে গুরুত্বপূর্ণ ব্যাপার কিন্তু সামনে এসেছে। এক্স, ওয়াই এবং জেড ক্যাটাগরি সিটি অনুযায়ী এইচআরএ প্রভিশনস এবং ট্রান্সপোর্ট অ্যালাউন্সকে সেন্ট্রাল পে কমিশনের সাথে ম্যাচিং করার বিষয়ে পরীক্ষা করার কথা বলা হয়েছে। এখানে এইচআরের আপার লিমিটের ক্যাপিং নিয়ে পর্যালোচনা কথা হয়েছে। বিশেষ করে এমন কর্মচারীদের ক্ষেত্রে বিষয় বিবেচনা করা হয়েছে বা বিবেচনা করার কথা বলা হয়েছে যাদের স্পাউস সেন্ট্রাল গভর্নমেন্ট, ইউটি গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট অথবা প্রাইভেট এমপ্লয়মেন্টে কর্মরত এবং যেখানে এইচআরএ স্যালারি কম্পোনেন্ট হিসাবে রয়েছে। এরপর একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেটা হচ্ছে চিলড্রেন এডুকেশন অ্যালাউন্স ও হোস্টেল সাবসিডি। তো শিশুদের শিক্ষার জন্য চিলড্রেন এডুকেশন অ্যালাউন্স বা সিইএ এবং হোস্টেল সাবসিডির প্রভিশন ও সেন্ট্রাল পে কমিশনের সঙ্গে সামঞ্জস্য রেখে পরীক্ষা করার কথা কিন্তু বলা হয়েছে। এর পাশাপাশি অন্যান্য যে এক্সিস্টিং অ্যালাউন্স আছে এবং অ্যাডমিসিবিলিটি কন্ডিশনস রিভিউ করে রেশনালাইজেশন এবং রিভিশনের বিষয়টি টিওআরে কিন্তু রয়েছে। প্রমোশন এবং অ্যাপ্রাইজাল পলিসি, সরকারি কর্মচারীদের কেরিয়ার গ্রোথের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু রয়েছে। বর্তমান প্রমোশন এবং অ্যাপ্রাইজাল পলিসি রিভিউ করে গভর্নমেন্ট অফিসে এফিসিয়েন্সি, অ্যাকাউন্টেবিলিটি, রেসপন্সিবিলিটি এবং বাড়ানোর যে বিষয়টি বিবেচনা করার কথা বলা হয়েছে এখানে। অর্থাৎ পে কমিশন শুধু বেসিক পে বা ডিএ নিয়ে কাজ করবে না, সরকারি কর্মচারীদের বা বিভিন্ন কর্মচারীদের কেরিয়ার প্রোগ্রেশন এবং পারফরমেন্সের বিষয়টিও কিন্তু আলোচনায় রয়েছে। এর পরের একটি গুরুত্বপূর্ণ ব্যাপার কাদের জন্য, সেটা পেনশন এবং রিটায়ার বেনিফিট যেটা আছে, অর্থাৎ অবসরপ্রাপ্ত যে কর্মচারী তাদের ক্ষেত্রে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু রয়েছে। কমিউটেড পেনশন 11 বছর পরে রেস্টোরেশন করার বিষয়ে পরীক্ষা করার কথা বলা হয়েছে এবং পাঞ্জাব এবং হরিয়ানা হাইকোর্টে বিভিন্ন জাজমেন্টের আলোকে বিষয়টি বিবেচনার কথা উল্লেখ রয়েছে। লিভ এনক্যাশমেন্ট, সুপার অ্যানুয়েশন এর সময় লিভ এনক্যাশমেন্টের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ পরিবর্তনের বিষয়টি কিন্তু পরীক্ষা করার কথা রয়েছে। আর্নড লিভের ক্ষেত্রে ম্যাক্সিমাম 300 দিনের শর্টফল অ্যাকিউমুলেটেড হাফ পে লিভ এইচপিএল থেকে কভার করার বিষয়টিও কিন্তু উল্লেখ করা হয়েছে। 30 জুন রিটায়ারিজ, যারা 30 জুন তারিখে রিটায়ার করেন তাদের একটি ন্যাশনাল ইনক্রিমেন্ট দেওয়ার বিষয়টি সেন্ট্রাল গভর্নমেন্টের আলোকে পরীক্ষা ও সুপারিশের জন্য রাখা হয়েছে। এরপর আছে পরের গুরুত্বপূর্ণ ব্যাপারে, সেটা হচ্ছে কেরিয়ার অ্যাডভান্সমেন্ট স্কিম বা সিএএস। তো সিএএস যে স্কিম বর্তমানে, অর্থাৎ সিএএস আর কি অ্যাকচুয়ালি কেরিয়ার অ্যাডভান্সমেন্ট স্কিম, বর্তমানে ওয়েস্ট বেঙ্গল মডিফাইড কেরিয়ার অ্যাডভান্স স্কিম বা এমসিএএস এর এক্সিস্টিং স্ট্রাকচার হিসাবে 8, 15, 24 বছরের 3 টিয়ার হায়ার কেয়ার স্ট্রাকচারের উল্লেখ রয়েছে। এর পরিবর্তে 5, 8, 12, 18, 24 ইয়ার্সের 5 টিয়ার হায়ার কেরিয়ার অ্যাডভান্সমেন্ট স্কিমের বিষয়টি টিওআর রয়েছে। অর্থাৎ কেরিয়ার প্রোগ্রেশনে আরও ধাপে ভাগ বলে দ্রুত অ্যাডভান্সমেন্টের একটি কাঠামো তৈরির বিষয় এখানে প্রস্তাবিত হয়েছে। ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম বা WBHS নিয়ে এবার কী আছে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সরকারি কর্মচারী এবং পেনশনারদের জন্য ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের রেট রিভিশনের বিষয়টি কিন্তু রয়েছে। আধুনিক মেডিকেল ফ্যাসিলিটির সঙ্গে সামঞ্জস্য রেখে WBHS রেট রিভিশন করার কথা কিন্তু বলা হয়েছে। এছাড়াও এমপ্লয়িজ পেনশনার্সের জন্য ফুল ক্যাশলেস ফ্যাসিলিটি, ডক্টরস ফিজ এনহান্সমেন্টের বিষয়ে পরীক্ষা করার কথা কিন্তু বলা হয়েছে। পেনশন ডেফিনেশন রিভিউ এবং গ্র্যান্ট ইন এড পেনশনারদের ডিপেন্ডেন্ট বেনিফিশিয়ারি হিসেবে হেলথ স্কিমে সুবিধার আওতায় আনার বিষয়টা কিন্তু টিওআরে রয়েছে। তো এর পরের পয়েন্ট হচ্ছে সেক্রেটারিয়েট স্ট্যাটাস রেস্টোরেশন। ওয়েস্ট বেঙ্গল সেক্রেটারিয়েট কমন ক্যাডার বা CCW এবং ওয়েস্ট বেঙ্গল সেক্রেটারিয়েট সার্ভিস বা WBSS এর এমপ্লয়িজ ও অফিসার্সের সেক্রেটারিয়েট স্ট্যাটাসের পুনরুদ্ধারের বিষয়টি কিন্তু রয়েছে। এর মধ্যে পে ক্ষেত্রে সেক্রেটারিয়েট স্ট্যাটাস রেস্টোরেশন, সেপারেট রিক্রুটমেন্ট রুল এবং এডুকেশন কোয়ালিফিকেশন আপগ্রেড করার মতো বিষয়টি কিন্তু রয়েছে। নথিতে 2019 এবং 2012 সালে নির্দিষ্ট রুলস বা অর্ডার্স অ্যামেন্ডমেন্টের বিষয়টি কিন্তু উল্লেখ করা রয়েছে, অর্থাৎ আগে যে রুলটা ছিল সেগুলোকে অ্যামেন্ডমেন্টের যে ব্যাপার। এরপরে আসি পরের পয়েন্টস, জয়েন্ট কনসালটিভ মেশিনারি বা JCM গভর্নমেন্ট এমপ্লয়িজ এবং অ্যাসোসিয়েটসের মধ্যে রিপ্রেজেন্টেশনের জন্য
জয়েন্ট কনসালটেটিভ মেশিনারি বা জেসিএম গঠনের বিষয়টি টিওয়ারে রয়েছে। এটি গভর্নমেন্ট এবং এমপ্লয়িজের মধ্যে একটি জয়েন্ট প্ল্যাটফর্ম বা ফেডারেটিভ বডি হিসাবে কাজ করতে পারে, এমন কাঠামোর কথা কিন্তু বলা হয়। অর্থাৎ কর্মচারীদের বিভিন্ন সমস্যা ও দাবি প্রশাসনিক স্তরে আলোচনার একটি ইনস্টিটিউশনাল মেকানিজম তৈরির বিষয় এখানে রাখা হয়েছে। এরপরের পয়েন্ট, প্রোডাক্টিভিটি অ্যান্ড পারফরম্যান্স লিঙ্কড ইনসেন্টিভ। শেষে একটি গুরুত্বপূর্ণ বিষয়ের নিয়ে আলোচনা করা যায়, সেটা হচ্ছে প্রোডাক্টিভিটি অ্যান্ড পারফরম্যান্স লিঙ্কড ইনসেন্টিভ স্কিম। সরকারি পরিষেবায় ভালো পারফরম্যান্স এবং এক্সেলেন্সকে উৎসাহিত করার জন্য একটি রোবাস্ট বোনাস বা ইনসেন্টিভ স্কিম তৈরির সুপারিশের কথা কিন্তু বলা হয়েছে। এর উদ্দেশ্য হচ্ছে গভর্নমেন্ট সার্ভিসেসের পারফরম্যান্স এবং প্রোডাক্টিভিটি বৃদ্ধি করা। এটা খুব ভালো জিনিস। এবং তাহলে কর্মচারীদের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো কী কী, যেগুলো আমরা আলোচনা করলাম বিস্তারিতভাবে। অবশ্যই ভিডিওটি একটি লাইক করুন। এবার একটু সংক্ষেপে দেখে নিই। 1 নম্বর, মিনিমাম পে পুনর্বিবেচনা। 2 নম্বর, 3% অ্যানুয়াল ইনক্রিমেন্টের পরিবর্তে অন্তত 5% করার বিষয় পরীক্ষা। 3 নম্বর, সেন্ট্রাল পে কমিশনের সঙ্গে পে লেভেল প্যারিটি বা সমতা। 4 নম্বর, এআইসিপিআই বা CPI-IW ভিত্তিক ডিএ মেকানিজম। 5 নম্বর, 1/1/2026 থেকে অ্যাকচুয়াল ইফেক্ট দেওয়ার বিষয় পরীক্ষা। 6 নম্বর, 100% ডিএ মার্জারের পর ফিটমেন্ট ফ্যাক্টরের বিষয়। 7 নম্বর, এইচআরএ এবং ট্রান্সপোর্ট অ্যালাউন্স পুনর্বিবেচনা। 8 নম্বর, সিএ এবং হোস্টেল সাবসিডি। 9 নম্বর, পেনশন এবং রিটায়ারাল বেনিফিটস। 10 নম্বর, 30 জুন রিটায়ারিজ এর ন্যাশনাল ইনক্রিমেন্ট। 11 নম্বর, MCAS এর 5, 8, 12, 18, 24 ইয়ার স্ট্রাকচার আর কি। 12 নম্বর, WBHS এর রেট রিভিশন ও ক্যাশলেস ফ্যাসিলিটি। 13 নম্বর, JCM গঠন। 14 নম্বর, পারফরম্যান্স লিঙ্কড ইনসেন্টিভ স্কিম। তারপর হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সতর্কতা। এই ভিডিওর একটি বিষয় অবশ্যই মনে রাখবেন, টার্মস অফ রেফারেন্স মানে চূড়ান্ত পে রিভিশন নয়। এটি অর্থাৎ এই নথিতে কমিশনকে কোন কোন বিষয় পরীক্ষা করতে হবে, কোন কোন বিষয় বিবেচনা করে রেকমেন্ডেশন দিতে হবে তার কাঠামো দেওয়া রয়েছে। অর্থাৎ এগুলো পরবর্তী ক্ষেত্রে চেঞ্জ হতে পারে। তাই এখনই নির্দিষ্ট ফিটমেন্ট ফ্যাক্টর চূড়ান্ত হয়েছে বলা যাবে না। এখনই নির্দিষ্ট বেসিক পে ঘোষণা হয়েছে এমনটাও কিন্তু বলা যাবে না। এবং তার সাথে ইনক্রিমেন্ট ইতিমধ্যেই কার্যকর হয়েছে 5% কথা বলছি আমরা, সেটা কিন্তু বলা যাবে না। এবং 1/1/2026 থেকে এরিয়া নিশ্চিত হয়েছে এমন সিদ্ধান্ত নথি থেকে কিন্তু বলা যায় না, বরং এগুলি পে কমিশনের এক্সামিনেশন বা রেকমেন্ডেশনের বিষয় হিসেবে দেখা উচিত। তো এই ভিডিওটি যদি হেল্পফুল মনে হয় অবশ্যই ভিডিওটি লাইক করুন, সবার সাথে শেয়ার করুন। যারা ইউটিউব থেকে দেখছেন হাইপ অপশানটিকে কাজে লাগান। সব মিলিয়ে এই টার্মস অফ রেফারেন্সে শুধু বেতন বাড়ানোর বিষয় নয়, বরং পে ম্যাট্রিক্স, ইনক্রিমেন্ট, ডিএ, ফিটমেন্ট ফ্যাক্টর, এইচআরএ, প্রমোশন, পেনশন, কেরিয়ার অ্যাডভান্সমেন্ট, হেলথ স্কিম এবং পারফরমেন্স লিঙ্কড ইনসেন্টিভ প্রায় পুরো সার্ভিস কন্ডিশনকে নতুন করে পর্যালোচনার একটি বিস্তৃত কাঠামো রাখা হয়েছে। এখন মূল নজর থাকবে পরবর্তী ধাপে 7 স্টেট পে কমিশন কী রেকমেন্ডেশন দেয়, মিনিমাম পে কত নির্ধারণ করে, ফিটমেন্ট ফ্যাক্টর কী হয়, ডিএর মেকানিজম কীভাবে নির্ধারিত হয় এবং শেষ পর্যন্ত রাজ্য সরকার কোন রেকমেন্ডেশন গ্রহণ করে। এই বিষয়গুলির প্রতিটি আপডেট আমরা ধারাবাহিকভাবে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আপডেট মাস্টারকে সাবস্ক্রাইব করুন যদি ইউটিউব থেকে দেখছেন, এবং ফলো করুন যদি আপনারা ফেসবুক থেকে দেখছেন। মূল্যবান মতামত কমেন্ট জানান। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।